My dear students, I am Raja Mondol. Welcome to Future Starts Academy. ইংরেজিকে আরো সহজ করতে ও তোমাদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। Today I want to discuss about a very important poem of class 10, Sea Fever, written by John Masefield. এই ভিডিওতে তোমরা পাবে জন ম্যাসফিল্ডের সংক্ষিপ্ত জীবনী, কবিতা ব্যাকগ্রাউন্ড এবং প্রত্যেক লাইনের সহজ বাংলায় পুঙ্খানুপুঙ্খ আলোচনা। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। জন ম্যাসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি এবং লেখক। তিনি 1878 খ্রিস্টাব্দের 1 জুন হার্টফোর্ডশায়ারের লেডবুরিতে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাজগুলি হল দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস এটসেট্রা। তিনি 1930 সাল থেকে আমৃত্যু পর্যন্ত ইংল্যান্ডের সভাকবি ছিলেন। তিনি শেক্সপিয়ার উপাধিতে ভূষিত হন। জন ম্যাসফিল্ড 1967 সালে 88 বছর বয়সে মারা যান। এবার আমরা কবিতার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেব। আজকে আমাদের পাঠ্য কবিতা সি ফিভার। ম্যাসফিল্ডের প্রথম সংকলিত রচনাবলী সল্ট ওয়াটার ব্যালেডস নামক গ্রন্থে 1902 সালে প্রকাশিত হয়েছিল। কবি ছোট থেকেই ছিলেন সমুদ্র পিপাসু। সমুদ্রের প্রতি তিনি এক আলাদা টান অনুভব করতেন। 1474 খ্রিস্টাব্দে ম্যাসফিল্ড গিলক্রিক্স নামক জাহাজে তিনি প্রথম সমুদ্রযাত্রা করেন। মাত্র 13 বছর বয়সে তিনি একটি বাণিজ্যবাহী জাহাজে পালিয়ে হর্ন অন্তরীপের চারিদিকে জলভ্রমণ করেন এবং সমুদ্র সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়ে তিনি আমাদের আজকের পাঠ্য কবিতাটি উপহার দিয়েছেন। এবার আমরা কবিতার লাইন বাই লাইন সহজ বাংলায় আলোচনা করব। I must go down to the seas again. I means the poet himself. Must অবশ্যই, go down মানে সমুদ্র যাত্রা, to the seas সমুদ্রে, again means আবারও। কবি প্রথম লাইনেই সমুদ্রের প্রতি মুগ্ধ হয়ে তিনি পাঠকদেরকে বলছেন যে আমি অবশ্যই সমুদ্রে যাব। এই আবারও কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে এর আগেও তিনি সমুদ্রে যাত্রা করেছেন। আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড থেকেও জেনেছি 13 বছর বয়সে কবি পালিয়ে সমুদ্র যাত্রা করেছেন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সমুদ্রটা এবং আকাশটা থাকবে নিঃসঙ্গ, সমুদ্র এবং আকাশ থাকবে মনোরম। কবি যেন সমুদ্রের প্রতিটা সৌন্দর্য অনুভব করতে পারেন, তারই আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছেন। অ্যান্ড অল আই আস্ক, এবং যা কিছু আমি চাই এই সমুদ্র যাত্রার জন্য, ইজ আ টল শিপ। টল মানে এখানে ঠিক লম্বা নয়, শক্তিশালী। তাহলে কবি একটি শক্তিশালী বা বিশাল জাহাজ চেয়েছেন। তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে কবি কেন বড় এবং শক্তিশালী জাহাজ চেয়েছেন। কারণ হলো সমুদ্রে যে কোনো মুহূর্তে বিধ্বংসী ঝড় উঠতেই পারে। সেই ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে বাঁচতে বিশাল বা শক্তিশালী জাহাজ চেয়েছেন, যাতে সমস্ত প্রতিকূলতার হাত থেকে তার জাহাজটিকে রক্ষা করতে পারেন। অ্যান্ড আ স্টার টু স্টির হার বাই, এবং একটা তারা চেয়েছেন যেটি কবিকে দিক নির্ণয় করতে সাহায্য করবে। স্টির মিন্স পরিচালনা করা। গাড়ি স্টিয়ারিং যেমন গাড়িকে নির্দিষ্ট অভিমুখে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক তেমনি এমন একটি তারা চেয়েছেন কবি যেটি কবিকে নির্দিষ্ট দিকে নিয়ে যেতে সাহায্য করে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। হুইলস মানে জাহাজের স্টিয়ারিং বলা যেতে পারে। যখন সমুদ্র উত্তাল হয়ে যায় ওই হুইলসটা কিক বা ঝাঁকুনি দিতে থাকে। ঠিক সেই সময় হুইলসটাকে শক্ত করে ধরে রাখতে হয়, তা না হলে জাহাজটি যে কোনো ডিরেকশানে চলে যেতে পারে। তাই জাহাজটিকে সঠিক ডিরেকশানে নিয়ে যেতে হলে ওই হুইলসটাকে শক্ত করে ধরে রাখতে হয় এবং তার ঝাঁকুনিও সহ্য করতে হয়। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান। হিয়ার দ্য পোয়েট ইউজেস পার্সনিফিকেশন থ্রু দ্য ওয়ার্ডস উইন্ড সং। বাতাসের তো আর গান হতে পারে না, এখানে কবি উইন্ডকে পার্সনিফাই করেছেন। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের কম্পন, অর্থাৎ যখন সমুদ্রে জোরে বাতাস বয় তখন বাতাসের গতিতে ওই পালগুলি কাঁপতে বা আন্দোলিত হতে থাকে। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। গ্রে মিস্ট
ধূসর কুয়াশা on the sea's face. Here the poet once again uses personification through the words sea's face. সমুদ্রের মুখ তো আর হয় না, এখানে যেহেতু সমুদ্রকে সজীব বস্তুর সাথে তুলনা করেছেন তাই এটিকে আমরা পার্সনিফিকেশন বলতে পারি। সিজ ফেস মানে অ্যাকচুয়ালি হলো সমুদ্রের উপরিভাগ। আর গ্রে ডন ব্রেকিং, গ্রে ডন মানে ধূসর ভোর। সূর্য যখন প্রথম উদয় হয় তার যে মৃদু আলো সেটি কুয়াশায় পড়ে ধূসর রং ধারণ করেছে, অর্থাৎ ধীরে ধীরে প্রভাতের প্রথম হালকা আলো আবির্ভূত হচ্ছে এবং ভোর শেষ হয়ে দিনের সূচনা হচ্ছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও চলেই যাব সমুদ্রে। হিয়ার দ্য পোয়েট ডিপিক্টস হিজ ডিপ ডিজায়ার টুয়ার্ডস দ্য সি থ্রু দিস লাইন। কবি এতটাই সমুদ্রের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছেন যে তিনি নিজেকে আর শান্ত রাখতে পারছেন না। সমুদ্র যেন তাকে বারংবার হাতছানি দিয়ে ডাকছে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ার ভাটার বিরামহীন ডাক। সে ডাক কবিকে আর স্থির থাকতে দিচ্ছে না। কবি যেন সেই ডাকে বিহন্বিত হয়ে পড়েছেন। সেই জোয়ার ভাটার ডাকটি কেমন কবিতা পরের লাইনেই বলেছেন, ইজ আ ওয়াইড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। সেই ডাকটি হলো উন্মত্ত এবং স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাকটিকে অগ্রাহ্য বা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অ্যান্ড আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। অ্যান্ড আই আস্ক, আমি চাই, ইজ আ উইন্ডি ডে, প্রবল বাতাসযুক্ত দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যে বাতাসে সাদা মেঘ দ্রুত গতিতে উড়ে বেড়ায়। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু গেট অল কাইন্ডস অফ ফেসিলিটিস ফর হিজ সি ভয়েজেস। অ্যাকচুয়ালি সমুদ্র যাত্রার জন্য যেমন উপযুক্ত বাতাসের প্রয়োজন হয়, কবি সেই বাতাসের কথা বলেছেন। সেই বাতাস পালতোলা জাহাজকে তার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউন অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, উৎক্ষিপ্ত জলকণাপূর্ণ, অ্যান্ড দ্য ব্লোন স্পিউন, স্ফীত ফেনা, অর্থাৎ বাতাস জাহাজ বা অন্যান্য সামুদ্রিক যানবাহনের দ্বারা বিক্ষিপ্ত হয়ে ঢেউয়ের অংশ ভেঙে যখন ফেনায় পরিণত হয়, কবি সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সমুদ্রের শঙ্খচিলের ডাক। ক্রাইং মানে এখানে ঠিক কান্না নয়, শঙ্খচিলের ডাকের কথা বলেছেন কবি। কবি যখন এর আগে সমুদ্রযাত্রায় গিয়েছিলেন, এগুলি কবিকে এতটাই মুগ্ধ করেছিল যে কবি পুনরায় এগুলি দেখা বা পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও যাব সমুদ্রে। কবি সমুদ্রের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারছেন না। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মিন্স ভবঘুরে, জিপসি মানে যাযাবর, অর্থাৎ কবি এমন একটি ভবঘুরে যাযাবর জীবন চান যেখানে সংসারের পিছুটান না থাকে। কবি ছিলেন সমুদ্র পিপাসু মানুষ, তাই সংসার জীবন থেকে সমুদ্রের সৌন্দর্য কবিকে বেশি মুগ্ধ করে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, শঙ্খচিল এবং তিমির পথে, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন শঙ্খচিল যেমন সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং তিমি মাছ যেমন সমুদ্রের চারিদিকে ঘুরে বেড়ায়, কবিও তাদের মতো সমুদ্রের সমস্ত সৌন্দর্য উপভোগ করতে চান। হোয়াট দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, যেখানে বাতাস বয় ধারালো ছুরির মতো, অর্থাৎ বাতাসের গতিবেগ এতটা মনে হবে যেন কেউ ছুরির আঘাত করছে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন, মেরি মানে মজাদার, ইয়ার্ন মানে গল্প। কবি একটি মজাদার গল্প শুনতে চান। ফ্রম আ লাফিং ফেলো রোভার, হাসিমুখ সহ নাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এবং শান্তিময় ঘুম এবং একটা মধুর স্বপ্ন। হোয়াইল দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ ভ্রমণ শেষ হয়। অ্যাকচুয়ালি কবি এখানে বলতে চেয়েছেন সারাদিন ধরে সমুদ্রের উপরে থাকার কারণে কবি যখন ক্লান্ত হয়ে পড়েন, ঠিক তখনই কবি চান শান্তিময় ঘুম, একটা মধুর স্বপ্ন, যেটি কবিকে পরের দিনে সমুদ্রের সৌন্দর্য বা রূপ বা রহস্য খুঁজতে আরও সাহায্য করে। আশা করছি এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা নেই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং এরপরে তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও চাও
অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।